আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো। তো এখন আমি মোহাম্মদ তানভীর রহমান স্টাডি লাভার্সের পক্ষ থেকে চলে আসলাম হিসাব বিজ্ঞানের অবচয়ের উপর ক্লাস নিয়ে ভাইয়া। আজকে অবচয়ের কোন টপিকের উপর ক্লাস থাকতেছে? অবচয়ের যে ক্রমহ্রাসমান পদ্ধতি আছে ভাইয়া, এই অবচয়টা কিভাবে ধার্য করবা, কিভাবে এর হিসাব নিকাশ করবা, সে বিষয়ে আজকে তথ্য থাকবে। তো দেখো, ক্লাসটা মন দিয়ে করার চেষ্টা করো। অবচয় আজকের ক্লাসটা কিসের উপর হইতে যাচ্ছে ভাইয়া? ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য। তো ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করতে গেলে আমাদের কয়েকটা জিনিস খুব সুন্দর করে মন দিয়ে দেখতে হবে, এবং এই জিনিসগুলা কাকে বলে, কোনটাকে কি বলে, অর্থাৎ কোনটা ডেফিনেশন কি, কোনটা ব্যাখ্যা কি, সেগুলা দেখতে হবে। দেখো, ক্রয় মূল্য আমরা দেখব, অবচয়ের হার দেখব, অবচয় দেখব, পুঞ্জীভূত অবচয় এবং বই মূল্য। এই পাঁচটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এই জিনিসগুলো আসলে কি, এবং এগুলো আমরা প্রশ্নে কোথায় পাবো। আমরা তো অঙ্ক করবো এইগুলো নিয়ে, কিন্তু এগুলো আমরা কোথায় পাবো? দেখো, ক্রয় মূল্য। ক্রয় মূল্য কোথায় থাকে? ক্রয় মূল্য হচ্ছে আমরা যে মূল্যটা প্রদান করে আমরা একটা সম্পত্তি ক্রয় করতেছি তাকে কি বলতেছি? ক্রয় মূল্য। তো এই ক্রয় মূল্যটা আমরা এই যে যে প্রশ্ন আছে এই প্রশ্নের ভিতরে আমরা পেয়ে যাব। এরপরে এসো ভাইয়া অবচয়ের হার। হ্যাঁ, অবচয়ের হার আমাদের কি কাজে লাগে? আমাদের যে সম্পদ আছে ওই সম্পদের উপরে অবচয়ের হার যে কত পার্সেন্ট হবে সেই পার্সেন্ট করলেই হচ্ছে কি হচ্ছে, অবচয় বের হচ্ছে। তো এই অবচয়ের হারটা আমরা কোথায় পাচ্ছি? বের করতেছি কিভাবে, সেটা আমি একটু পরেই দেখাবো কিভাবে বের করব। এরপরে হচ্ছে অবচয়। অবচয় কি? তোমাদের বলছিলাম যে অবচয় হচ্ছে একটা ব্যয়, ব্যয় বন্টন প্রক্রিয়া। সম্পদের যে ক্ষয় হয় তাকেই অবচয় বলে। এরপরে দেখো হচ্ছে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় কাকে বলে? পুঞ্জীভূত অবচয় হচ্ছে কয়েকটি বছরের অবচয়, অর্থাৎ একাধিক বছরের অবচয় একসাথে যোগ হয়ে যেটা সৃষ্টি হয়, অর্থাৎ একাধিক বছরের অবচয় আমরা একসাথে যোগ করব। যোগ করার পরে আমরা যেটা পাবো তাকে বলতেছি পুঞ্জীভূত অবচয়। বহিঃমূল্য কি? বহিঃমূল্য আমরা কিভাবে পাই? দেখো, বহিঃমূল্য হচ্ছে যে প্রথম ক্রয় মূল্য আছে, এই ক্রয় মূল্য থেকে যখন অবচয়টা বাদ দিব, ক্রয় মূল্য থেকে যখন অবচয় বাদ দিব, তারপর যেটা থেকে যাচ্ছে তাকে আমরা বলতেছি বহিঃমূল্য। তোমরা কি এই পাঁচটা মোটামুটি ভাবে ক্লিয়ার হইতে পারছো ভাইয়া? পাঁচটা আমরা কিভাবে পাবো, কোথায় পাবো, এগুলো কি তোমরা ক্লিয়ার হইতে পারছো? আশা করি ক্লিয়ার। এরপরে আসো, তাহলে ক্রয় মূল্য আমরা কোথায় পাচ্ছি? ক্রয় মূল্য পাচ্ছি প্রশ্নের ভিতরে, এই যে আমরা ক্রয় মূল্যটা, এই যে। এরপরে আসো অবচয়ের হার। আমরা এটা কোন পদ্ধতি করতেছি ভাইয়া? আবার দেখো কোন পদ্ধতি করতেছি? ক্রমহ্রাসমান পদ্ধতি। তো ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করার সময় আমরা কি করতে পারি? প্রথমে উপরে 200 দিব। কত দিব ভাইয়া? 200 দিব। 200 কে মেয়াদকাল দ্বারা ভাগ করব। এই মেয়াদকালটা আমরা কোথায় পাবো? মেয়াদকাল তোমার প্রশ্নে থাকবে। এই যে দেখো, প্রশ্নে আছে, কত আছে? 20 আছে। তোমরা কি বুঝতে পারছো এবার মেয়াদকাল কোথায় পাচ্ছি? প্রশ্নের ভিতর, অর্থাৎ পরীক্ষাতে যে প্রশ্ন দিবে কোথায়, ওইখানে তোমরা পেয়ে যাবা। তাহলে 200 ভাগ মেয়াদকাল। তাহলে তোমার এই ক্রয় মূল্য পেয়ে গেছি, অবচয়ের হারও পেয়ে গেছি। এরপর আসো অবচয়। অবচয়টা আমরা কিভাবে পাচ্ছি? ফার্স্টে যে আমাদের ক্রয় মূল্য আছে ওই ক্রয় মূল্যের উপরে এই যে যে অবচয়ের হারটা, অর্থাৎ তোমার 10% হোক, 20% হোক, 30% হোক, যাই হোক, ওটাতে যখন আমরা পার্সেন্টেজ করতেছি তখন আমরা অবচয়টা পেয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে পুঞ্জীভূত অবচয়। পর পর কয়েকটা বছরের অবচয় আমরা একসাথে যোগ করার পর যেটা পাচ্ছি সেটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। আর শেষে থাকতেছে বহিঃমূল্য। বহিঃমূল্য কি? ধরো ক্রয় মূল্য থেকে যদি আমরা অবচয়টাকে বাদ দিই, পুঞ্জীভূত অবচয়কে বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি বহিঃমূল্য। ক্রয় মূল্য থেকে যখন আমরা বাদ দিব হচ্ছে পুঞ্জীভূত অবচয়, তখন পাচ্ছি বহিঃমূল্য। তো দেখো, এই বিষয়টা আরো আরো ভালো করে দেখো। অবচয়ের হারটা আমরা বুঝতে পারছি। যখন প্রথম বছরের অবচয় আমরা নির্ণয় করব ক্রমহ্রাসমান পদ্ধতিতে। কোন পদ্ধতি ভাইয়া? ক্রমহ্রাসমান পদ্ধতিতে। প্রথম বছরের অবচয় যখন নির্ণয় করতেছি তখন ক্রয় মূল্য যেটা থাকতেছে সেটার উপর হার বা এই অবচয়ের হারটা দিলেই আমাদের অ্যান্সার বের হয়ে যাচ্ছে। তবে পরবর্তী বছরগুলোর অবচয়ের ক্ষেত্রে আবার দেখো, পরবর্তী বছরগুলোর অবচয়ের ক্ষেত্রে বহিঃমূল্য গুণ হাত দিব। প্রথম বছরের ক্ষেত্রে ক্রয় মূল্য গুণ হাত দিব, আর দ্বিতীয় বছরের ক্ষেত্রে বা পরবর্তী বছরগুলোর ক্ষেত্রে কি দিব? বহিঃমূল্য গুণ হার। আর এই ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য কখনোই বিবেচনা করা হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এখানে অ্যাডমিশন থেকে প্রশ্ন আসে যে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। এখানে কিন্তু তোমরা সরলরেখির সাথে মিলাই ফেলবা। সরলরেখিকের ক্ষেত্রে এই যে যে ভগ্নাবশেষ মূল্য আছে এটা বিবেচনা করা হয়, আর এখানে বিবেচনা করা হয় না, অর্থাৎ এখানে বাদ দেওয়া হয় না। তোমরা কি বুঝতে পারছো ভাই এই বিষয়টা? এরপরে আসো, এটা হচ্ছে তোমার বেসিক দেখালাম। এরপর এই বেসিকের উপর ভিত্তি করে যে অঙ্কগুলো তোমাদের করাইতে পারি সেগুলা কি কি? আসবাবপত্রের এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, ক নাম্বার আছে, খ নাম্বার আছে। এখন এই ক আর খ আমরা অ্যান্সার করব। দেখো কিভাবে করতে পারি।
ফার্স্টে বলছে আসবাবপত্রের ক্রয় মূল্য কত টাকা? 1,00,000 টাকা। কত টাকা ভাই ক্রয় মূল্য? আমরা কিন্তু ক্রয় মূল্য পেয়ে গেছি, এই যে আমাদের কি লাগবে, ক্রয় মূল্য লাগবে, পেয়ে গেছি ক্রয় মূল্য। ক্রয় মূল্য 1,00,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা, আনুমানিক মেয়াদকাল 20 বছর। তাহলে ভগ্নাবশেষ মূল্য বলছি যে ক্রমহ্রাসমানের ক্ষেত্রে প্রয়োজন হয় না, ক্রমহ্রাসমানের ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্যটা আমাদেরকে প্রয়োজন হচ্ছে না। আর আনুমানিক যে মেয়াদকাল আছে বা আয়ুষ্কাল আছে, এটা কত বছর দেওয়া আছে? 20 বছর। তাহলে প্রশ্নে বলছে যে অবচয়ের হার কত, কোন পদ্ধতি? ক্রমহ্রাসমান পদ্ধতিতে। এই যে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার কত, এবং বলতেছে তৃতীয় বছরের অবচয়টা কত। আমাদেরকে দুটা প্রশ্ন করছে, একটা বলছে যে অবচয়ের হার কত ক্রমহ্রাসমান পদ্ধতিতে, আবার বলছে ক্রমহ্রাসমান পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয় কত। এখন ফার্স্টে হচ্ছে আমরা অবচয়ের হারটা নির্ণয় করব, অর্থাৎ ক নাম্বার নির্ণয় করব। দেখ ক নাম্বার কিভাবে নির্ণয় করতে পারি। অবচয়ের হার সমান সমান হচ্ছে, তোমাদেরকে বলছিলাম যে 200 ভাগ আয়ুষ্কাল। এই 200 হচ্ছে সূত্রের 200, এই 200 কখনো চেঞ্জ হবে না, শুধুমাত্র আয়ুষ্কাল প্রশ্নে দেখে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে 200 ভাগ আয়ুষ্কাল, আয়ুষ্কাল দেওয়া আছে 20 বছর, 200 ভাগ 20 সমান সমান কত আসে দেখো তো? 10 আছে। 200 ভাগ 20 দেওয়ার পরে 10 পাচ্ছ। এবার 10 হচ্ছে পার্সেন্ট, যখন হার বলবে তখন পার্সেন্টেজ দেব। তাহলে আমরা ক নাম্বার ক্লিয়ার, অর্থাৎ অবচয়ের হার ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আসো খ নাম্বারে। খ নাম্বার কি বলতেছে? তৃতীয় বছরের অবচয়। ভাই আমরা তৃতীয় বছরের অবচয় যখন করব, সেই ক্ষেত্রে সরলরেখার ক্ষেত্রে একবার অবচয় বের করলে হয়ে যায়, কিন্তু ক্রমহ্রাসমানের ক্ষেত্রে একটু সিস্টেমে বের করতে হবে। সেটা কিভাবে? প্রথমে আমাদেরকে প্রথম বছরের অবচয়টা বের করতে হবে, তারপর দ্বিতীয় বছর, এরপরে তৃতীয় বছর। এটা হচ্ছে প্রথম বছরের অবচয়, এটা দ্বিতীয় বছরের অবচয়, এবং এটা হচ্ছে তৃতীয় বছরের অবচয়। তো প্রথমে আমরা কিভাবে করব, এখানে কয়েকটা জিনিস লাগবে। কি কি লাগবে? ক্রয় মূল্য, অবচয়ের হার, অবচয়, পুঞ্জীভূত অবচয় এবং বহিঃমূল্য। এর প্রত্যেকটা কিভাবে তোমরা পাবা এবং কাকে বলে, এগুলো কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে বুঝাইছি। ক্রয় মূল্যটা আগে আমরা বসাই নিব। ক্রয় মূল্য কোথায় আছে প্রশ্নে? 1,00,000 টাকা, 1,00,000 টাকা। এবার অবচয়ের হার 10%, কোথায় পাইছি? এই যে আমরা ক নাম্বারে বের করছি, অবচয়ের হার হচ্ছে 10%। এরপরে আমরা অবচয়টা কিভাবে নির্ণয় করব বলছিলাম তোমাকে, যে এই যে ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্যের উপরে যখন আমরা 10% অর্থাৎ অবচয়ের হারটা ধার্য করব, তখন অবচয় পেয়ে যাব। তাহলে 1,00,000-এর উপর 10% ধরলে 10,000 টাকা। এবার প্রথম বছরের অবচয় যা, পুঞ্জীভূত অবচয় একই জিনিস। এবার শেষে বহিঃমূল্য, তোমাদেরকে বলছিলাম ভাইয়া বহিঃমূল্যটা আমরা কিভাবে পাই? ক্রয় মূল্য থেকে যখন পুঞ্জীভূত অবচয়টা বাদ দিব, তখন আমরা পাচ্ছি হচ্ছে বহিঃমূল্য। তাহলে ক্রয় মূল্য কত আছে? 1,00,000 টাকা। বাদ দিচ্ছি পুঞ্জীভূত অবচয় 10,000 টাকা, তাহলে অ্যান্সার থাকতেছে কত? বহিঃমূল্য কত থাকতেছে? 90,000 টাকা। এরপরে এটা হচ্ছে প্রথম বছরের অবচয়। তোমাদেরকে একটা সূত্র মুখস্থ করাইছিলাম, যে পরবর্তী বছরের অবচয় সমান সমান বহিঃমূল্যের উপরে অবচয়ের হারটা হবে। তাহলে আমাদের বহিঃমূল্য, প্রথম বছরের বহিঃমূল্য হচ্ছে 90,000 টাকা। এই প্রথম বছরের বহিঃমূল্যকে আবার আমরা সামনে নিয়ে আসবো, অর্থাৎ প্রথম বছরের বহিঃমূল্যের উপরে আমরা দ্বিতীয় বছরের অবচয় ধার্য করার সময় পার্সেন্টেজ করব। দেখো এই 90,000 টাকাকে আমরা সামনে নিয়ে আসলাম দ্বিতীয় বছরের ক্ষেত্রে। এরপরে সেই অবচয়ের হার 10% ধার্য করছি, ধার্য করতেছি, করার পরে 90,000 উপরে 10% করলে 9,000 টাকা হয়। তাহলে এই যে তোমাদেরকে বলছিলাম যে পুঞ্জীভূত অবচয় আমরা কিভাবে পাই, আগের বছর হয়েছে 10,000 টাকা আর এই বছর হয়েছে 9,000 টাকা, তাহলে দুইটা বছরের যোগ করে আমরা যে অবচয়টা পাচ্ছি সেটাকে বলতেছি পুঞ্জীভূত অবচয়। তাহলে 10 আর 9 19,000 টাকা। এরপরে বহিঃমূল্যটা আমরা কেমনে পাবো? এই যে ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্য থেকে ওই বছরের পুঞ্জীভূত অবচয়টা বাদ দেওয়ার পরে যেটা থাকতেছে সেটা আমাদেরকে বহিঃমূল্য। তাহলে কিভাবে পাচ্ছি? ক্রয় মূল্যে যে 1,00,000 বাদ 19,000 সমান সমান 81,000। তাহলে এটা হচ্ছে প্রথম বছরের অবচয়, এটা দ্বিতীয় বছরের অবচয়। এখন আমাদেরকে প্রশ্ন চাইছে তৃতীয় বছরের অবচয় কত। তো তৃতীয় বছরের অবচয় করার জন্য আমাদেরকে এই যে বহিঃমূল্য আছে, দ্বিতীয় বছরের বহিঃমূল্য, এই বহিঃমূল্যের উপরে অবচয়ের হার 10% করতে হবে। তাহলে 8,100-র উপরে যখন আমরা 10% করতেছি, তখন অবচয় হচ্ছে কত টাকা? 8,100 টাকা। তুমি ক্যালকুলেটরে করে দেখো, 81,000-এর উপরে 10% করলে 8,100 টাকা হয়। এরপরে আমরা পুঞ্জীভূত অবচয় আমরা কিভাবে করতেছি, ওই যে আগের বার হচ্ছে তোমার 19,000 টাকা, এর সাথে যোগ করতেছি এই বছরের অবচয়টা 8,100 টাকা। যোগ করার পরে আমাদের পুঞ্জীভূত অবচয় হচ্ছে 27,100 টাকা। আর এই বহিঃমূল্যটা আবার কিভাবে বের করতেছি, এই যে তোমার ক্রয় মূল্য আছে 1,00,000 টাকা, এটা থেকে আবার বাদ দিচ্ছি 27,100 টাকা।
তোমাদেরকে বলছিলাম বহিঃমূল্য বের করতে হয় হচ্ছে ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অপচয় বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই তোমাদের বহিঃমূল্য। এই হচ্ছে বিশ্লেষণ ভাইয়া। তোমাদের কিভাবে ভেঙে ভেঙে পড়তে হবে, তোমরা ওই গতানুগতিক সিস্টেমে পড়লে কিন্তু ভালো করতে পারবে না। তোমাদের বুঝতে হবে যে ক্রয় মূল্যটা কোথায় পাবো। আমরা ক্রয় মূল্য তো সূত্র মুখস্থ করলে তো হবে না, সূত্র তো সবাই মুখস্থ করাই। এরপরে বহিঃমূল্যটা কাকে বলে এটা আমরা কিভাবে পাইতে পারি, পুঞ্জীভূত অবচয় আমরা কোথায় পাবো, এই জিনিসগুলো তোমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে। এবং আমি যে কথাগুলো বলতেছি, যে গুরুত্বপূর্ণ কথা তোমরা বুঝতে পারো যে কোনটা গুরুত্বপূর্ণ, এই কথাগুলো সুন্দর করে নোট করে ফেলবা। এরকম পৃষ্ঠা করে 100 পৃষ্ঠার একটা খাতা তৈরি করবা। তৈরি করার পরে শুধুমাত্র হিসাব বিজ্ঞান থাকবে, ওইখানে কি থাকবে, শুধুমাত্র হিসাব বিজ্ঞান থাকবে। আবার অন্য সাবজেক্টের ক্ষেত্রে শুধুমাত্র সেই সাবজেক্টটাই রাখবা। এখন হিসাব বিজ্ঞানের এরকম দিবা, হিসাব বিজ্ঞান ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য। এখানে যে আমি গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো ধরাই দিছি, যে পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি যে কিসের পরে কি হবে, কোনটাকে আমরা কিভাবে নির্ণয় করতেছি, এই জিনিসগুলো সুন্দর করে নোট করবা। এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত এই জিনিসগুলো সুন্দর করে এক একবার দেখলেই তোমাদেরকে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে তোমরা। তো আজকের মতো এই পর্যন্তই ভাইয়া, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।